প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টি নিয়ে এসেছি। এটি প্রথম পার্ট অর্থাৎ প্রথম ভিডিও এই অধ্যায়ে। তোমরা মন দিয়ে দেখো। তোমরা আগে জেনেছো যে লেখচিত্র কিভাবে করতে হয় এবং এই সংক্রান্ত স্থানাঙ্ক জ্যামিতি সংক্রান্ত তোমরা অনেক কিছু শিখেছো, যেমন দুটি বিন্দুর মধ্যে কিভাবে দূরত্ব নির্ণয় করতে হয়। তাহলে ধরো x1 y1 একটি বিন্দু a সাপোজ ধরলাম, আর একটি বিন্দু ধরলাম তার স্থানাঙ্ক x2 y2। তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ফর্মুলা আমরা কি জানি, এগুলো সবই আগেই জেনেছো। বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হবে, ab ইকুয়াল টু √(x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। আশা করি সবাই জানো এগুলো, এত একক হবে। ঠিক আছে, এর মধ্যে ধরো সাপোজ একটি বিন্দু দেওয়া আছে, মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করো। ধরো এরকম একটি বিন্দু আছে ab এবং মূল বিন্দু হচ্ছে ও এর স্থানাঙ্ক 0 0। তাহলে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কি হবে, ও এ ইকুয়াল টু √(। আমরা কি হবে তাহলে এখানে x1 সমান a আর x2 সমান কি হবে 0, আর y1 সমান b আর x2 সমান 0। তাহলে এটাকে আমরা লিখতেই পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটি একটি আরেকটি ফর্মুলা, বোঝা গেল? এগুলোই সবাই জানো। এবারে আমরা একটি নতুন ফর্মুলায় আসবো। ধরো দুটি বিন্দু দেওয়া আছে এবং তাদের মধ্যে আরেকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, যে বিন্দুটি ওই রেখাংশকে m/n এর পথে অন্তর্বিভক্ত করে। ধরো p একটি বিন্দু যার স্থানাঙ্ক x1 y1 এবং q আরেকটি বিন্দু যার স্থানাঙ্ক x2 y2। এবার বলেছে আর একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যাতে আর বিন্দুটি pq রেখাংশকে m/n এর পথে অন্তর্বিভক্ত করে। তাহলে কি বলছে, আর বিন্দু pq রেখাংশকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। তখন আর বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো? আচ্ছা, এই যে pq রেখাংশকে অন্তর্বিভক্ত করছে এটা মানে কি? ধরো pq একটি রেখাংশ আছে, এটা p, এটা q বিন্দু। তাহলে এখানে আরেকটি বিন্দু আর এদের মধ্যে পাবো, যাতে করে p আর টুকু হয় m আর p আর q টুকু হবে n। বোঝা গেল? তাহলে সেই জন্য আর বিন্দু হবে m/n অনুপাতে অন্তর্বিভক্ত। যখনই বলে দেওয়া থাকবে যে অন্তর্বিভক্ত করবে, তখন বিন্দুটি কি হবে, এদের মধ্যে হবে যে কোনো একটা জায়গায়। আর যখন বলা হবে বহির্বিভক্ত, তখন বিন্দুটি কি হবে, এদের বাইরে হবে। অর্থাৎ এই অন্তর্বিভক্ত মানেই হচ্ছে p আর r q, এটি হচ্ছে m/n। মানে এই কথাটির অর্থ মানেই হচ্ছে এটি। ঠিক আছে, তাহলে এখন আমরা আর বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবো, এটি সম্পর্কে একটি সূত্র আছে। আর বিন্দুর স্থানাঙ্ক ফর্মুলা হচ্ছে m/x2 প্লাস n/x1 বাই m প্লাস n। অর্থাৎ m দিয়ে সেকেন্ড যে বিন্দুটি আছে তার x কোঅর্ডিনেটের সাথে গুণ, প্লাস n ফার্স্ট বিন্দুর x কোঅর্ডিনেটের গুণ বাই m প্লাস n। এটা হচ্ছে x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্ক একই রকম হবে, my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, এটা একটি পার্ট। এবার ধরো সাপোজ যদি আর বিন্দু pq কে m/n অনুপাতে বহির্বিভক্ত করে, তখন কি হবে, অনুপাতে বহির্বিভক্ত করে, তখন আর বিন্দুর স্থানাঙ্ক হবে বহির্বিভক্ত করে, তখন আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আর বিন্দুর স্থানাঙ্ক হবে
জাস্ট প্লাসটা হয়ে যাবে মাইনাস mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। বোঝা গেল? তখন কেমন হতো, তখন সরলরেখাটি ধরো এটি পি, এটি কিউ বিন্দু, তখন আর বিন্দুটা অবশ্যই এদের বাইরে হবে, মানে এখানে হবে। সাপোজ ধরলাম তখন পি আর ইস টু কিউ আর, এইটা হবে এম ইস টু এন। বোঝা গেল? মানে এইটুকু হচ্ছে এম পার্ট আর এইটুকু হচ্ছে এন পার্ট, মানে আর বিন্দুটি পিকিউ রেখাংশের বাইরের দিকে হবে। ঠিক আছে, আরো অনেক সূত্র আছে, তোমরা সবই বইয়ে পেয়ে যাবে। বইয়ের প্রথমেই একদম গুরুত্বপূর্ণ সূত্রাবলী যে অপশনটি আছে তোমাদের এসএনদের যে বইটি আছে, এসএনদের বই, সেই বইয়ে এসএনদের লেখা বইয়ের অঙ্কগুলি সব সূত্রগুলি পেয়ে যাবে। সেই জন্য আমি আর অতটা ডিটেলসে যাচ্ছি না, তোমরা এগুলো পেয়ে যাবে। আর একটি সূত্র আছে, যেমন এবিসি একটি যদি ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু যদি বলা থাকে, ধরো x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2 এবং সি এর স্থানাঙ্ক যদি x3 y3 হয়, তখন এবিসি এর ভরকেন্দ্র। তাহলে এবিসি ত্রিভুজ, এবিসি এর ভরকেন্দ্র, ভরকেন্দ্র কি হবে? ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 এবং y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো, বিভিন্ন প্রশ্নের সমাধান করতে পারবো। আরও একটি সূত্র আছে, সূত্রগুলো দেখে নিও। আরেকটি সূত্র আছে যে যদি এবিসি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু বলে দেওয়া থাকে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা এই অঙ্ক দিয়ে অনেক প্রশ্ন আসে। ক্ষেত্রফলের দুটি সূত্র আছে, হাফ অফ x1 ইন্টু y2 মাইনাস y3, মড দিতে হবে। মড মানে হচ্ছে প্লাস, মড মানে হচ্ছে মূলত ভিতরে মাইনাস হলেও প্লাস নিতে হবে, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, সেই জন্য মড দেওয়া, এই চিহ্নটাকে বলা হয় মড। প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। ঠিক আছে, এটি একটি হলো। আরেকটি হতে পারে আমরা x এর জায়গায় y কে পরিবর্তন করতেই পারি, তখন এই জায়গাটা হয়তো y1 ইন্টু x2 মাইনাস x3 হবে, প্লাস y2 ইন্টু x3 মাইনাস x1 হবে, প্লাস y3 ইন্টু x1 মাইনাস x2 হবে। আশা করি বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এর পরের আমি প্রশ্নে চলে আসি। পরে আর কিছু আছে, হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ। এবার সাপোজ এবিসি ত্রিভুজের তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলেছে যে বিন্দু তিনটি সমরেখ হবে, তার শর্ত নির্ণয় করো। আচ্ছা, তিনটে বিন্দু সমরেখ হওয়া মানে কি? তিনটে বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 0 হয়, তাহলে বিন্দু তিনটি সমরেখ হবে, তাই না? তাহলে সেজন্য আমরা কি করব, যে এই যে মানটা, এই মানটা 0 করে দেব। সেই জন্য এটা আর করছি না। মনে রাখবে যে ত্রিভুজের যদি ক্ষেত্রফল 0 হয়, তার মানে কি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, এইবার যে জিনিসটাতে আসি, সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেটি হলো যে একটি ত্রিভুজের অক্ষগুলিকে সমান্তরাল রেখে, মানে একটি বিন্দুকে যদি আমি অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দুটা যদি পরিবর্তন করা হয়, তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পরিবর্তন হয়। মানে ব্যাপারটা কি বলছি, ধরো একটা আমরা অক্ষ নিলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা ও বিন্দু। এখন একটি বিন্দু আমি সাপোজ ধরলাম পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ধরলাম, তাহলে কি এই ও এক্স ও ওয়াই অক্ষ সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম কি এক্স ওয়াই। এখন বলছে যদি আমরা এই মূল বিন্দুটাকে পরিবর্তন করি, মানে শিফট করিয়ে নিয়ে যাই, কেমন ভাবে পরিবর্তন করাবো, যাতে অক্ষগুলো ঠিক থাকে। ধরো এখানে একটা বিন্দু আছে এইচকে, তাহলে আমার এই মূল বিন্দুটাকে যদি আমরা কি করি, নতুন একটি বিন্দুতে নিয়ে যাই, এই বিন্দুতে নিয়ে এলাম ধরো, এবং অক্ষ দুটিকে সমান্তরাল রেখে, তার মানে কি এক্স অক্ষ সমান্তরাল থাকবে, ওয়াই অক্ষ সমান্তরাল থাকবে, এবং এই যে নতুন বিন্দুটা হলো, এটা ধরছি সাপোজ ও ড্যাশ। ঠিক আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক সাপোজ ধরলাম আমি এইচকে বিন্দু ধরে নিলাম। এবারে বলছে যদি এই ও ড্যাশ যে নতুন বিন্দু তৈরি হলো, মূল বিন্দুকে এইচ কে বিন্দুতে নিয়ে যাওয়ার পরে পি বিন্দুর স্থানাঙ্ক পরিবর্তন হবে,
তখন যদি স্থানাঙ্কটা হয়ে যায় এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তখন আগের বিন্দুর স্থানাঙ্কর সাথে এই বিন্দুর স্থানাঙ্কের কি সম্পর্ক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় চলন প্রয়োগ করে অক্ষ দুটিকে সমান্তরাল রেখে মূল বিন্দু যদি এইচ কে বিন্দুতে স্থানান্তরিত করা হয়, তাহলে যে পি বিন্দুর স্থানাঙ্ক রূপান্তর হয় সেই রূপান্তরের সমীকরণটা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদের তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে পি বিন্দুটা ছিল, তাহলে যদি আমরা মূল বিন্দু প্রথমে যে বিন্দুটা ছিল সেই সাপেক্ষে যদি নির্ণয় করি, তাহলে এইটুকু কত ছিল, এইটুকু, এই টোটালটা ছিল ওয়াই পার্ট, তাই না? আর এইটুকু ছিল এক্স, তাই তো স্থানাঙ্ক আমরা জানি এইটুকু ছিল এক্স। এখন দেখো, যেহেতু মূল বিন্দুটা এখানে চলে গেছে, তাহলে এই বিন্দু সাপেক্ষে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে কত, এইচ, কারণ এইচ বিন্দুর স্থানাঙ্ক অনুযায়ী আমরা বলতেই পারি এইটুকু এইচ আর এইটুকু কত, কে। তাহলে এখন দেখো, আমরা এই এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এই টোটালটা। তাহলে আবার দেখো, এখান থেকে এইটুকু, এইটুকু কত, এক্স ড্যাশ, আর এইটুকু হচ্ছে ওয়াই ড্যাশ, কারণ এই নতুন বিন্দু সাপেক্ষে তো এই বিন্দুর স্থানাঙ্ক এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এক্স ইজিক্যাল টু কি পেলাম, দেখো এক্স ইজিক্যাল টু পেলাম আমরা কি, এই পর্যন্ত যেতে হবে। তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে দেখো এইচ, কারণ এটা বিন্দুর স্থানাঙ্ক ছিল এইচ কে। আর এইটুকু কত, এইটুকু দেখো এক্স ড্যাশ, বা এইটুকু সমান, তাই না, এইটুকু তো এক্স ড্যাশ, কারণ এই নতুন বিন্দু সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরেছি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এইটুকু হলো এক্স ড্যাশ প্লাস এইচ, তার মানে কি, আমরা এক্স মানে এই পুরো জিনিসটাই ছিল, তাহলে এইটুকু প্লাস এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে এইচ আর এইটুকু হচ্ছে এক্স ড্যাশ, কারণ এই দেখো এটা সমান্তরাল এক্স ড্যাশ। আর একই রকম ভাবে ওয়াই ইকুয়াল টু কি পাবো দেখো, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে দেখো এইটুকু উঠছে, ওয়াই মানে কি এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা যদি এইটুকু তো ওয়াই ড্যাশ পেয়েছি, আর এইটুকু কত, এইটুকু হচ্ছে কে, তাহলে এই টোটাল ওয়াইটা ইজিক্যাল কি হবে, ওয়াই ড্যাশ প্লাস কে, তাহলে ওয়াই ড্যাশ প্লাস কে। তাহলে এটি হলো স্থানান্তর রূপ। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে যদি কোনো অক্ষ দুটিকে পরিবর্তন করা হয় এবং নতুন বিন্দুর স্থানাঙ্ক যদি বলে দেওয়া থাকে, মূল বিন্দু যদি এইচ কে বিন্দুতে স্থানান্তরিত করা হয়, তাহলে পুরানো বিন্দুর সাথে নতুন বিন্দুর স্থানাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এবার যখন আমাদের অঙ্ক বলে দেওয়া থাকবে যে স্থানান্তরিত করে নতুন যে বিন্দুগুলি হয় সেগুলোর সমীকরণ নির্ণয় করো, তখন আমাদের এক্স এর জায়গায় বসাতে হবে এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই এর জায়গায় বসাতে হবে ওয়াই ড্যাশ প্লাস কে। এবার বলে দেওয়া থাকলো সাপোজ মূল বিন্দু বলে দেওয়া থাকলো 2, 3, তাহলে 2, 3 বিন্দুতে স্থানান্তরিত করলে পরিবর্তিত রূপ কি হবে, তখন এক্স এইচ এর জায়গায় আমরা কি বসাবো 2, আর কি জায়গায় 3 বসিয়ে যে সমীকরণটি দেওয়া থাকবে সেই সমীকরণে আমাদের এক্স ওয়াই এর জায়গায় এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ড্যাশ প্লাস কে বসিয়ে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আরেকটি পদ্ধতি জানা দরকার, সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে আরেকটি সহজ প্রসেস আছে। সেই প্রসেসটা খুবই সহজ। ধরো 3টে বিন্দু আছে x1 y1, বি বিন্দু ধরলাম x2 y2, সি বিন্দু ধরলাম x3 y3। এই 3টে বিন্দু বলে দেওয়া আছে, বলেছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, কিভাবে পাবো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল? জাস্ট এই বিন্দুগুলো পরপর লিখবে, x1 y1, x2 y2, নিচে নিচে লিখে যাবে x3 y3, এবং x1 y1 আবার লিখবে। লেখার পরে আমরা এই যে কোণাকুনি আমরা গুণ করব, ঠিক আছে। গুণ করার পরে মাইনাস করে এইটা গুণটা করব, তার মানে আমাদের অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের ফর্মুলাটা হবে হাফ করলাম, করার পরে x1 মানে এই গুণগুলো করছি, ঠিক আছে। তাহলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 হলো, এইটুকু হলো, মানে এই গুণগুলো হয়ে গেল। এইবার আমরা এই গুণগুলো করব, আমরা। তাহলে মাইনাস, মাঝখানে মাইনাস দিয়ে এই গুণগুলো বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে x2 y1 প্লাস x3 y2 প্লাস কি হবে x1 y3। তাহলে আশা করি বুঝতে পারলে যে এটা করলেও সহজ। তাহলে তোমাদের বিন্দুগুলো জাস্ট এইভাবে বসে আগে বাঁ দিক দিয়ে গুণগুলো করে মাইনাস ডান দিকের গুণগুলো করে দিলে কোনোখানি সূত্রটি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর যখন চতুর্ভুজের ক্ষেত্রফল দেবে 4টি বিন্দু থাকবে, তখন একই রকম ভাবে আমরা তখন আরেকটি বিন্দু বাড়ি নেব, তখন x3 y3 x4 y4 নিচে আবার x1 y1 করে 4টি বিন্দু ওইভাবে একই রকম প্রসেসে আমরা করে নিতে পারবো চতুর্ভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। এখন আমরা তোমাদের কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। তোমাদের এমসিকিউ অর্থাৎ মডেল 1
এমসিকিউ যে প্রশ্ন আছে দু একটা দেখা যাক কি আছে। এমসিকিউ অর্থাৎ এটাকে আমরা বলবো মডেল 1। ঠিক আছে, এমসিকিউ কি আছে? এমসিকিউ দেখো 2 এর দাগের অঙ্কটি, ফার্স্ট যে অঙ্কটি বলা আছে 2 এর এমসিকিউ 2 তোমাদের বই পেয়ে যাবে। বলা আছে দেখো, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রাখা মানে কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ সমান্তরাল রাখা। মূল বিন্দু কোথায় স্থানান্তরিত করছে? 0,4 বিন্দুতে। তাহলে মূল বিন্দু বলছে 0-4 বিন্দুতে স্থানান্তরিত করা হচ্ছে। তার মানে এখানে কি h ইকুয়াল টু আমরা বুঝেই নিতে পারছি 0 আর k ইকুয়াল টু কত? -4 হলে বলা হচ্ছে যে 4x + 3y + 12 সমীকরণের পরিবর্তিত আকার কি হবে? সমীকরণের পরিবর্তিত আকার কি হবে এটা চেয়েছে। তাহলে মূল বিন্দু এই বিন্দুতে স্থানান্তরিত করা হচ্ছে। ঠিক আছে, স্থানান্তর করলে মূল বিন্দু 0.4 বিন্দুতে স্থানান্তর করলে এই সমীকরণের পরিবর্তিত আকার কি হবে সেটি আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কিছুই না, আমরা সূত্র জানি, যেহেতু x = আমরা কি জানি, x' + h আর y = y' + k। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি, x' হয়ে যাবে, h এর মান যেহেতু 0 আর এটা হয়ে যাবে y' - 4। এবার এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে পরিবর্তিত আকার হবে, অর্থাৎ নির্ণয় পরিবর্তিত আকার কি হবে, 4 × x এর জায়গায় x' + 3 × y এর জায়গায় y' - 4 + 12 = 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 4x' + 3y' আর এখান থেকে দেখো -12 + 12, তাহলে কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, = 0। তাহলে এটাই হলো পরিবর্তিত আকার এবং এটি সমাধান। তাহলে এখানে অ্যান্সার হবে। এবারে দেখো এখানে xy দিয়েছে, লাস্টে আমরা xy দিয়েও লিখতে পারি। ঠিক আছে, তাহলে সেহেতু আমরা কোনটা পেলাম, 4x + 3y = 0, মানে অ্যান্সার হচ্ছে সি। বুঝা গেল? এখানে কিন্তু তোমাদের যে প্রশ্ন দেওয়া আছে না, এখানে অপশনে আছে xy, তার মানে আমরা x এর জায়গায় x' বসাতে পারি, y এর জায়গায় y' বসাতে পারি। ওটা স্ট্যান্ডার্ড ফর্মে যখন লাস্টে লেখা হবে ওটা করে দেওয়া যায়। এবারে দেখো একই রকম ভাবে আমরা আরেকটি এমসিকিউতে চলে আসি, যে 7 দাগে দেখো এমসিকিউ 7 বলেছে যে 3টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছে। তাহলে 3টি বিন্দু কি কি বলা আছে, x - y, y - z, x - y, y - z, -x - y ও yz। এই বিন্দুগুলি দেওয়া আছে, বলেছে যে ভরকেন্দ্র স্থানাঙ্ক কত। এই 3টে শীর্ষবিন্দু, যে ত্রিভুজের শীর্ষবিন্দু, এই 3টে বিন্দু তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা সূত্র দেখেছি যে 3টি x পার্ট যোগ করে 3 দিয়ে ভাগ এবং y পার্ট যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে কি হবে, x - y, x1 হলো প্লাস y1 প্লাস z1 / 3, আবার হচ্ছে y1 প্লাস y2 প্লাস কি হবে, y3/3। তাহলে আমরা কি পাচ্ছি, যে এটা পেলাম, y যেহেতু কেটে গেল তাহলে কত হচ্ছে, x কেটে গেল, তাহলে এটা 0। আর এখানে দেখো y কেটে গেল, z কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, 0। তাহলে কি পেলাম, যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক 0, 0, মানে অ্যান্সার হবে সি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে আরেকটি প্রশ্নে আমরা চলে আসি। আচ্ছা, 15 দাগ। 15 দাগের যে প্রশ্নটি বলছে এমসিকিউ 15, যে 3a0 এবং 03b এই বিন্দু দুটি সংযোজক সরলরেখাকে a to b বিন্দু যে অনুপাতে বিভক্ত করে। আরেকটি বিন্দু, এটা ধরো p, এটা ধরো q, আরেকটি বিন্দু ধরো r, আর বিন্দু কি বলছে, a to b। তাহলে বলছে p বিন্দু এবং q বিন্দু দেওয়া আছে, এই pq রেখাংশকে r বিন্দু যে অনুপাতে অন্তর্বিভক্ত করে সেই অনুপাতটা বার করতে হবে। তাহলে আমরা ধরি, কি ধরতে পারি, m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ধরি r বিন্দু pq রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করে।
এখন বিভক্ত করে, অন্তর্বিভক্ত কি বহির্বিভক্ত আমরা জানি না, অন্তর্বিভক্তই ধরে নিলাম, অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা সূত্র অনুযায়ী বলতে পারি কি, আর বিন্দুর স্থানাঙ্ক সূত্র কি বলতে পারি, যে আর বিন্দুর স্থানাঙ্ক হয়, তাহলে শর্তটা আমরা একেবারেই করে দিই, যে আর বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে দেওয়া আছে, আর আমরা m/n এর পথে অন্তর্বিভক্ত করার যে সূত্র, সেই সূত্র ফেলে আমরা আর বিন্দুর একটা স্থানাঙ্ক পাবো। তাহলে সেই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক কি করব, সমান করব। তাহলে শর্তে a = কি হবে বলো, m ইন্টু x2 ছিল, x2 মানে কি 0, প্লাস n ইন্টু y1, তাহলে n ইন্টু দেখো y1 মানে কি 0, n ইন্টু x, m ইন্টু x2 প্লাস n ইন্টু x1, তাহলে n ইন্টু 3 হবে, বাই কি হয় m প্লাস n একটা পার্ট, আরেকটি পার্ট হয় 2b ইকুয়াল টু হবে m ইন্টু y2, তাহলে m ইন্টু কি হবে 3b, m ইন্টু 3b হচ্ছে, প্লাস n ইন্টু y1, তাহলে y1 দেখো এখানে 0 আছে, তাহলে n ইন্টু 0 বাই m প্লাস n, ঠিক আছে, এটা গুণ আছে, সরি এটি গুণ আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 3an হচ্ছে এটা, তাহলে 3an ইকুয়াল টু am প্লাস an, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা পেয়ে গেলাম আমরা, একটা n বাদ দিলে কি হয় 2an, তাই তো, ইকুয়াল টু কি হয় am। এবারে a আমরা কেটে দিতে পারি, কারণ a তো নট ইকুয়াল টু 0, কারণ a যদি 0 হতো তাহলে দেখো এখানে 0 এখানে 0 সব তো 0 হয়ে যেত, তাহলে আর কিছু থাকছে না। তাহলে এখান থেকে আমরা m/n তাহলে কত পাচ্ছি, m/n সমান সমান 2/1, অর্থাৎ আমরা পেয়ে গেলাম m/n সমান সমান আমরা কি পাচ্ছি 2:1। তাহলে এটাই হবে অ্যান্সার, বোঝা গেল। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন আরো অনেক প্রশ্ন সমাধান করা হবে।